পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সাক্ষাতের পর ব্রিফ করছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আমরা যুক্ত হচ্ছি সেখানে। সেই ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার অভিপ্রায়ের সাথে সামঞ্জস্যপূর্ণভাবেই ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই তিনি সফরে এসেছেন এবং সেই লক্ষ্যেই আমাদের সমস্ত আলোচনা হয়েছে এবং আমি তাকে ইউএস কিন্তু আমাদের দেশে সিঙ্গেল কান্ট্রি হিসাবে ইউএস ইজ দ্য বিগেস্ট ডেস্টিনেশন অফ আওয়ার এক্সপোর্ট এবং ইউএস আমাদের দেশে সিঙ্গেল কান্ট্রি হিসেবে হাইয়েস্ট ফরেন ইনভেস্টর আমাদের দেশে বিগেস্ট ফরেন ইনভেস্টর এখন পর্যন্ত। আমি তাকে আরও অনুরোধ জানিয়েছি যে আমরা বাংলাদেশে 40টি আইটি ভিলেজ করার যে পরিকল্পনা করেছি সেখানে যাতে ইউএস ইনভেস্টমেন্ট কিছু ইনভেস্টমেন্ট ইতিমধ্যেই আছে, আরও যাতে ইউএস ইনভেস্টমেন্ট বাড়ানো হয় এবং আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে যাতে করে আরও বেশি করে ইউএস ইনভেস্টমেন্ট আসে সে নিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছি এবং তাকে অনুরোধ জানিয়েছি। এবং তিনি যেটি বলেছেন যে আমাদের বিজনেস বাস্কেটকে আরও ওয়াইডেন করার জন্য যেই জিএসপি ফ্যাসিলিটি আমরা আগে এনজয় করতাম এখন করি না সেটি তারা ফিরিয়ে দিতে চায়, ডিপেন্ডিং অন দ্য রিইন্ট্রোডাকশন অফ দ্য প্রোগ্রাম। এই প্রোগ্রামটা তারা রিইন্ট্রোডিউস করলে তারা জিএসপি ফ্যাসিলিটি বাংলাদেশকে আবার দিতে চায়, তবে সেটি এখনও রিইন্ট্রোডিউস হয়নি। তবে সেই জন্য আমাদের লেবার পলিসিটা একটু রিভিউ করতে হবে, যেটা আমরা রিভিউ করছি এবং সেই নিয়ে গতকাল মাননীয় আইনমন্ত্রীর সাথে তার বিস্তারিত আলোচনা হয়েছে নৈশভোজের সময় এবং একই সাথে তিনি আমাদের বিশেষ করে আমাদের রিজার্ভ স্ট্রেংথেন করার জন্য এবং অর্থাৎ আমার ফিনান্সিয়াল সেক্টরকে আমাদের স্ট্রেংথেন করার জন্য তিনি তাদের ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন ডিএফসি, তাদের একটি প্রতিষ্ঠান আছে ডিএফসি ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন, সেখান থেকে বাংলাদেশকে অর্থায়ন করতে চায়, সেটিও তিনি জানিয়েছেন। এবং একই সাথে আমাদের ট্যাক্সেশন সিস্টেমকে আধুনিক করার জন্য যাতে আমাদের দেশে মাত্র 25 লক্ষের মতো 25 কি 27 লক্ষ মানুষ ট্যাক্স দেয়, অথচ কয়েক কোটি মানুষ ট্যাক্সের জন্য এলিজিবল কিন্তু ট্যাক্স দেয় না। তো সে নিয়ে আলোচনা হয়েছে, তারা আমাদেরকে অ্যাসিস্ট করতে চায় যাতে আমাদের ট্যাক্সেশন সিস্টেমটাকে আধুনিকায়ন করা যায় এবং একই সাথে ট্যাক্স ফাঁকি যে দেওয়া হয় সেটা যাতে করতে না পারে সেজন্য তারা আমাদেরকে হেল্প করতে চায় ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে। এবং আমি তাকে অনুরোধ জানিয়েছি যেহেতু আমরা 2026 সালে এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রিতে মিড ইনকাম কান্ট্রিতে আমরা গ্র্যাজুয়েট করতে যাচ্ছি, আমরা অলরেডি সমস্ত প্যারামিটার ফুলফিল করেছি আরও 2 বছর আগে, কিন্তু অফিসিয়াল গ্র্যাজুয়েশন হবে 2026 সালে। সেটার পর এখন যে এক্সিস্টিং ফ্যাসিলিটিস আমরা ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কমার্সের ক্ষেত্রে এনজয় করি সেগুলো অনেক কিছু আমাদের থাকবে না। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে তাদের সহযোগিতা চেয়েছি এবং আমরা যে ইউরোপিয়ান পার্টনারদের সাথেও অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন, মেম্বার স্টেট অফ ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কাছে যে সেটি চেয়েছি সেটি তাকে জানিয়েছি যে 29 সাল পর্যন্ত অনেক সুবিধা আমরা অর্থাৎ গ্র্যাজুয়েশনের পর 3 বছর পর্যন্ত আমরা এনজয় করব, সেটিকে 2032 সাল পর্যন্ত আমাদের সাপোর্ট দেওয়ার জন্য তাকে অনুরোধ জানিয়েছি। তিনি বলেছেন বাংলাদেশের সাথে সম্পর্ককে বিস্তৃত করার জন্য তারা বাংলাদেশের পাশে থাকবে। একই সাথে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন বিষয়টা আসলে জাস্টিস ডিপার্টমেন্টের হাতে, হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট, এবং সেখানে ইউএস স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউসের কোনো অধিকার নাই বা তারা কোনো কিছু করতে পারে না। তবে তারা অর্থাৎ জাস্টিস ডিপার্টমেন্টের সাথে যাতে আমাদের মিশন, আমাদের এমবেসি বা এমবেসির মাধ্যমে সরকার যাতে সেখানে
অর্থাৎ পজিটিভ রায় আসে বা পজিটিভ আউটকাম হয় ফ্রম দ্য জাস্টিস ডিপার্টমেন্ট, যাতে রাশেদ চৌধুরীকে আমরা এখানে ফিরিয়ে আনতে পারি, কনভিক্টেড অ্যান্ড সেলফ প্রোক্লেইমড মার্ডারার অফ ফাউন্ডিং ফাদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে যাতে ফিরিয়ে আনতে পারি সেজন্য তারা অ্যাসিস্ট করবে, এটি তিনি বলেছেন। এছাড়া তাদের ইন্টারেস্ট আছে যে বাংলাদেশি ছাত্ররা যাতে আরও ব্যাপকভাবে ইউএসএতে যায়, পড়াশোনা করতে পারে এবং ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করতে চায়। তো বাংলাদেশি ছাত্ররা যাতে তারা ব্যাপকভাবে যেতে পারে সেজন্য আমি একটি প্রস্তাব দিয়েছি যে আমাদের ইউনিভার্সিটিগুলোর সাথে যেন এক্সচেঞ্জ প্রোগ্রাম এস্টাবলিশ করা হয়। আমরা অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের দেশের চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়েছে। প্রিমিয়ার ইউনিভার্সিটি চিটাগংয়ের সাথে অস্ট্রেলিয়ার একটা লিডিং ইউনিভার্সিটির এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু হয়েছে। অলরেডি ফার্স্ট ও সেকেন্ড ব্যাচ অলরেডি চলে গেছে, অর্থাৎ 1 বছর এখানে পরে 2 বছর অস্ট্রেলিয়া। এরকম যাতে ইউএস ইউনিভার্সিটিগুলোর সাথে আমাদের দেশের বিভিন্ন ইউনিভার্সিটির এরকম প্রোগ্রাম এস্টাবলিশ করা যায় সে নিয়ে আলোচনা করেছে। এবং একই সাথে আরও অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায়, আমরাও করতে চাই, এবং তিনি এসেছেন সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই সফরে এসেছেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ধন্যবাদ। এবং আরও একটি বিষয় আছে। এছাড়া আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। আমাদের দেশে যে ফোর্সিবলি ডিসপ্লেসড পিপল ফ্রম মায়ানমার, রোহিঙ্গা জনগোষ্ঠীকে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আমরা আশ্রয় দিয়েছি, তাদের প্রধানমন্ত্রী আশ্রয় দিয়েছে, তাদেরকে যে হেল্প করছে সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছি। এবং ইউএস হচ্ছে বাংলাদেশের পরে সবচেয়ে বড় কন্ট্রিবিউটর এই রোহিঙ্গাদের হেল্প করার ক্ষেত্রে। বাংলাদেশের পরে ইউএস কন্ট্রিবিউশনেই সবচেয়ে হায়েস্ট, এবং সেখানে যাতে অন্যান্য দেশগুলো আরও সহায়তা করে সে নিয়ে আমরা আলোচনা করেছি। এবং একই সাথে গাজায় শান্তি স্থাপন করার বিষয়টিও আমরা আলোচনা করেছি। তিনি বলেছেন ইউএস অত্যন্ত টায়ারলেসলি তারা কাজ করছেন যে যাতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়, এবং তিনি আমাকে যেটুকু বলেছেন আমরা আশাবাদী। আমি বলেছি যে গাজায় যে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে, নিরীহ শিশুদের, নারীদের হত্যা করা হচ্ছে, 35,000-এর বেশি মানুষকে যে হত্যা করা হয়েছে তার মধ্যে 70% নারী ও শিশু, এটি আসলে মেনে নেওয়া যায় না। এটা আমি বলেছি যেটি যে টেলিভিশনে যখন এগুলো দেখি তখন টেলিভিশন আর দেখা কন্টিনিউ করতে পারি না, সেখানে শান্তি স্থাপন করা দরকার। তিনিও আমার সাথে একমত যে সেখানে শান্তি স্থাপন করা প্রয়োজন, এবং তিনি যেটি জানিয়েছেন সেক্রেটারি অফ স্টেট মিস্টার ব্লিংকন, তিনি গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য তিনি টায়ারলেসলি কাজ করছেন। এই ছিল মোটামুটি। এটার সাথে একটু যুক্ত করি, সেটি হচ্ছে নির্বাচনের আগে আমাদের সাথে যে তিক্ততা তৈরি হয়েছিল তাদের, সেই জায়গা থেকে তারা বেরোতে চাচ্ছে। এই সফরে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? দেখুন, আমার সাথে নির্বাচন নিয়ে, মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই পজিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তবে আমরা উভয় পক্ষ আলোচনা করেছি যে অতীতে কী ঘটেছে সেগুলো আমরা দেখতে চাই না, আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই এবং ভবিষ্যতে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করতে চাই। সময় এবং মানবাধিকার নিয়ে স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে একটু আগে, তারা আসলে বিষয়গুলোর অগ্রগতি দেখতে পায়নি এখন পর্যন্ত বাংলাদেশে, এবং তারা সেই অগ্রগতির বিষয়ে অনুরোধ জানিয়েছে আপনাদেরকে। কে বলেছে? উনি একটু আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন। কি বলেছেন? উনি বলেছেন র্যাব সময় ও মানবাধিকার নিয়ে আলোচনা হয়েছে, বিষয়গুলো নিয়ে বাংলাদেশের তদন্তের অগ্রগতি দেখতে চায় যুক্তরাষ্ট্র। আমার সাথে মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি, সে প্রসঙ্গে আসেনি।
সেটি হয়তো আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে, হয়তো এর আগে তো ফরেন সেক্রেটারির সাথে বসেছেন, সেখানে হতে পারে। হ্যাঁ, র্যাব স্যাংশন নিয়ে এইটুকু আলোচনা হয়েছে যে দেখো র্যাব স্যাংশন যেটি হয়েছিল, র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর যে স্যাংশন হয়েছিল সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল। তো এটি উগ্র হলে কিন্তু সেটি নিয়ে আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে যে সেটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হয়েছিল। সেই উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা, স্যাংশন দেওয়ার প্রক্রিয়াটাও অনেক লম্বা ছিল, উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা। তবে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি, এই নিয়ে শুধু এইটুকু আলোচনা হয়েছে সেটি আমাদের সম্পর্কে ক্ষেত্রে অতীতে সেই স্যাংশন আমাদের সম্পর্কে প্রভাব ফেলেছিল। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, তিনিও একমত হয়েছেন আমরা সামনের দিকে এগিয়ে আর ভিসা নীতির বিষয়টা নির্বাচনের আগে আমেরিকার সাথে যে একটা আসলে প্রকৃতপক্ষে তিক্ততার সম্পর্কের সৃষ্টি হয়েছিল, আপনি কি মনে করেন যে এই ডোনাল্ড লুর এই সফরের মাধ্যমে সেই সম্পর্কটা আর থাকছে না, আর দেখুন হচ্ছে? এটি আপনার ভাষায় হচ্ছে তিক্ততার সম্পর্ক, আমি সেটিকে সেভাবে দেখতে চাই না। কারণ বিভিন্ন দেশের নানা কনসার্ন থাকে, তারা তাদের কনসার্নগুলো ব্যক্ত করেছিল। দেশে অত্যন্ত সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ভোটার পার্টিসিপেশন 42% ছিল, বা আওয়ামী লীগের অনেক প্রার্থী পরাজিত হয়েছে, এমনকি মন্ত্রীও পরাজিত হয়েছে। সুতরাং সেই নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। তারা আমাদের সম্পর্ককে বিস্তৃত গভীর করতে চায়, আমরাও করতে চাই, এবং সেই লক্ষ্য নিয়ে এই সফরে তিনি এসেছেন।